আসসালামু আলাইকুম। মামলা মোকদ্দমা থেকে শুরু করে জীবনের যে কোনো ঝুঁকি নিয়ে আমরা দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দেশের বিভিন্ন স্থানে বাড়ছে এবং নিঃসন্দেহে তাতেও আগের চেয়ে নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে এবং তারা যে টার্গেটটি নিয়েছে মে জুনের মধ্যে রাজপথ দখলে নেওয়ার, সেটি আসলে কতটুকু সম্ভব হবে। যদিও আমরা এর মধ্যে অনেক কিছু শুনেছি, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন, দিনক্ষণ দিয়ে অনেকে ঘোষণা দিয়েছেন, এগুলো অনেকের কাছে আকাশ কুসুম কল্পনা মনে হয়েছে, অবাস্তব মনে হয়েছে। মনে হতেই পারে দেশের যে অবস্থা তাতে স্বাভাবিক প্রক্রিয়া এগুলো মনে হতেই পারে, তবে আমি মনে করি যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই, এটি আমাদের অভিজ্ঞতা বলে এবং রাজনৈতিক গ্রামারও সেটি বলে। আওয়ামী লীগ যে নতুন করে দেশের ভেতরে আন্দোলনে ফিরতে চাইছে সে খবর আপনারা রাখেন। চারদিকে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে এবং দিন দিন মিছিলের যে আয়তন সে আয়তন বাড়তে শুরু করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের রাজধানী অর্থাৎ এপ্রিল মাসের 26 তারিখ শনিবার, এই রাজধানীর দৃশ্য যদি আপনি দেখতেন, একদিকে পুরোনো পল্টন মোড়, এখান থেকে প্রেস ক্লাব থেকে মৎস্য ভবন, অন্যদিকে প্রধান বিচারপতির বাসভবন অর্থাৎ কাকরাইল এই মোড়। এখান থেকে ঘুরে আপনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে যে সাকুরা বার আছে, অর্থাৎ বাংলাদেশ রেডিওর বেতারের আগের যে হেড অফিস সেটি, তারপর পিজি হাসপাতালের যে শেষ অংশটি পরিবার, ওখান থেকে শুরু করে শাহবাগ মোড়, তারপরে পুরো শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত এই রাস্তা। এই রাস্তার দুপাশে দুটো পার্ক, সরোয়ার্দী এবং রমনা। এখানে যে মানুষের ঢল নেমেছিল, এই ঢল আপনি যদি দেখতেন এবং এই ঢলের মধ্যে যদি আপনি পড়তেন আজকে, তাহলে আপনি বুঝতে পারতেন যে আওয়ামী লীগ এবং ভারত কতটা কৌশলে এখানে এগোচ্ছে। আমি প্রথমে এটাকে একটা সাধারণ সমাবেশ মনে করেছিলাম, বা ঢাকা শহরে যে এরকম একটা সমাবেশ হতে পারে এটাও আমার ধারণা ছিল না, আমি জানতামই না। কিন্তু এর আগে প্যালেস্টাইন মার্চ ফর প্যালেস্টাইন বা মার্চ ফর গাজা শিরোনাম দিয়ে জামাতপন্থী যে সকল আলেম এবং ওলামা, তারা যে বিরাট সমাবেশ করেছিলেন, তো সেটাকে চ্যালেঞ্জ জানিয়ে আজকের এই সমাবেশটি হলো মার্চ ফর প্যালেস্টাইন। তো এখানে মূলত যারা এসেছেন তাদেরকে সুন্নি মুসলমান হিসাবে আখ্যায়িত করা হয়, যারা ভালো নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারা তিনটি ভাগে বিভক্ত। একদিকে হলো জামায়াত ইসলামী, আরেকটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এই পন্থী যারা লোকজন, আরেকটি গ্রুপ রয়েছে হেফাজত। এখন এই তিনটি মূল গ্রুপের বাইরে মতাদর্শের দিক থেকে যদি আবার ভাগ করেন, তাহলে এখানে আরও বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন, তারা বলতে গেলে 100% আওয়ামী লীগপন্থী। উপরে অনেক অনেক কথা বলেন, অনেকে যা কিছু বলেন না কেন, কিন্তু এখানে মূল যে ফোর্সটি, এরা সবাই আওয়ামী লীগপন্থী। 2 নম্বরে হলো হেফাজত যারা কওমি লাইনে পড়াশোনা করেন, কওমি নেশাব বলা হয়। এবং এই কওমি নেশাবের মধ্যে যে গ্রুপ, দুটো গ্রুপ, যাদেরকে দেওবন্দী ঘরানার আলেম ওলামা, হাদিসে তারা স্পেশালাইজড এবং এখানে বুখারী শরীফ পড়ানো হয়। হাদিস বিশেষজ্ঞ রূপে তাদেরকে কওমি মাওলানা রূপে শেখ হাসিনা তাদেরকে স্বীকৃতি দিয়ে গেছেন যে এখান থেকে দাওরায় হাদিস পাশ করলে তারা মাস্টার্স ডিগ্রিধারী হয়ে পড়বেন আলিয়া মাদ্রাসার মতন করে। এরকম অসংখ্য কওমি মাদ্রাসা বাংলাদেশে রয়েছে। তো এই কওমি মাদ্রাসার মধ্যে যে বিভিন্ন সংগঠন রয়েছে, এই সংগঠনের একটা কম্বাইন্ড নাম হলো হেফাজতে ইসলাম। আওয়ামী লীগ জমানাতে এই হেফাজতে ইসলামের দুটো অংশ হয়ে যায়। একটি অংশ আওয়ামী লীগ বিরোধী, আরেকটি অংশ আওয়ামী লীগপন্থী। পুরো সময়টি জুড়ে আওয়ামী লীগপন্থীরা এখানে আধিপত্য বিস্তার করে হাটহাজারী মাদ্রাসাকে কেন্দ্র করে, এবং এখনো পর্যন্ত তাদের সেই আধিপত্যটা রয়েছে। এবং ঢাকাতে লালবাগ, যেটা মুফতি ফজলুল হক আমিনী, এই লালবাগ মাদ্রাসা এইটাও আওয়ামী লীগপন্থী হেফাজতের নেতারা দখল করে রেখেছিল। আওয়ামী লীগের পতনের পরে চট্টগ্রাম কেন্দ্রিক যে হেফাজত নেতৃবৃন্দ রয়েছেন, তারা তাদের অবস্থানে অটুট আছেন।
লালবাগের নেতৃত্বটা এখন চলে এসেছে হেফাজতের এই আওয়ামীপন্থী গ্রুপ, কিন্তু এই গ্রুপটি এখনো পর্যন্ত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয়, তারা স্বতন্ত্রভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু এই গ্রুপের মধ্যে 3টি আবার উপগ্রুপ রয়েছে। মামুনুল হকের একটা গ্রুপ রয়েছে যার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, খেলাফত আন্দোলন নামে তার একটা সংগঠন রয়েছে, তার বাবা যেটা করতেন, খেলাফত মজলিস বা খেলাফত আন্দোলন এরকম। তো উনি এই অংশটি অর্থাৎ আওয়ামী বিরোধী মানে হেফাজতের যে গ্রুপটি সরাসরি আওয়ামী লীগ করতো তাদের এগেনস্টে গিয়ে তিনি এই গ্রুপের সঙ্গে ছিলেন। এখন তিনি আবার তার যে রাজনৈতিক দল অর্থাৎ হেফাজতের সঙ্গেও আছেন, কিন্তু তার মূল যে রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলে তিনি বেশি সময় দিচ্ছেন। এই গেল একটা। 2 নম্বরে যেটা হয়েছে সেটি হলো এখানে মুফতি সাখাওয়াত আল রাজি, যিনি ফজলুল হক আমিনী সাহেবের মেয়ের জামাই, তো তার সঙ্গে আবার দেখা গেল যে আমিনী সাহেবের ছেলেদের সম্পর্ক ভালো যাচ্ছে না। তো ওনার সাথে ফজলুল হক আমিনী সাহেবের ছেলে মামুনুল হক এবং মুফতি এজাহার সাহেব আছেন চট্টগ্রামে, তার ছেলে মুফতি হারুন এজাহার, এদের 3 জনের ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে এবং তারা এখনো পর্যন্ত বিএনপিও পন্থী নন, কোনো পন্থী নেই, কিন্তু তারা একটা শক্তি। তো যা হোক, এখন যেটি হয়ে গেছে সেটি হলো ওই যে ইসলামপন্থী যারা করেছেন, যাকে বলা হয় জামাতপন্থী যারা করেছেন, তাদেরকে কাউন্টার দেওয়ার জন্য আজকে যে সমাবেশটি হলো আহলে সুন্নাতুল জামাত। আহলে সুন্নাতুল জামাত এরা করেছেন, এদের মধ্যে আর কোনো গ্রুপ নাই, এদের মধ্যে ম্যাক্সিমাম মাইজ ভান্ডারি, এনায়েতপুরি, আটরশি, ফুলতলি পীর সাহেব, মানে যাদের তরিকা রয়েছে, সিলসিলা রয়েছে, মাজার রয়েছে, তারপরে যারা পীর মোর্শেদ এই জিনিসগুলোতে বিশ্বাস করেন, তারা আজকে বাস ভরে ভরে এসেছেন। যদিও ঠিক এই তরিকার মধ্যে চরমোনাই পড়ে, কিন্তু চরমোনাই এখানে আসেনি, ওটা আবার আলাদা একটা গ্রুপ হয়ে গেছে, একটা স্বতন্ত্র একটা গ্রুপ হয়ে গেছে। এক পক্ষ জামাত করলো, জামাতের কাউন্টার আজকে এটা করলো, যেটা আওয়ামী লীগের একটা শোডাউন হয়ে গেল। এই জামাতের তার সাথে যেমন বিএনপির কোনো সংযোগ ছিল না, আজকেরটার সাথেও বিএনপির কোনো সংযোগ নেই। এরপরে আগামী শনিবার 3 তারিখে সম্ভবত সেটা ডেকেছে হেফাজত, এবং এখানে হেফাজতের যে গ্রুপটাই আসুক না, এখানে 2 গ্রুপটাই আসবে। শুধুমাত্র চিহ্নিত আওয়ামী যে সকল লোকজন একেবারে নেতৃত্বের পর্যায়ে ছিল, যেমন মুফতি শফি সাহেবের ছেলে, আল্লামা শফি সাহেবের ছেলে মুফতি ফয়জুল্লাহ, ওনারা হয়তো আসবেন না, কিন্তু তাদের লোকজন আসবে। এবং হেফাজতের নামে যে সমাবেশটি হবে সেটাও বিরাট এবং ব্যাপক সমাবেশ হবে। ওর মধ্যে ধরে রাখেন 60 or 70% আওয়ামী লীগের লোকজন 2টো সমাবেশ করে ফেলল। আচ্ছা, এরপর যখন এরকম সমাবেশ হবে, চরমোনাই তো বসে থাকবে না, তারা বলবে জামাত করলো, হেফাজত করলো, আমাদেরই বা লক্ষ কম কিসে, তারা তো ইজিলি এইখানে 8-10 লাখ লোক ঢাকা শহরে তারা সমাবেশ করতে পারে এবং তাদের সেই শক্তি জানান দিতে হবে। এবং আপনারা জানেন যে চরমোনাইয়ের বিরুদ্ধে অনেকের অভিযোগ ছিল যে সরকারের সঙ্গে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সঙ্গে তাদের একটা সখ্যতা রয়েছে, এবং এজন্য পুরো জমানাতে সবার প্রতি দমন পীড়ন হয়েছে, সবাই জেলে গেছে, কিন্তু এই দলের কোনো নেতাকে জেলে নেওয়া হয়নি। তাদের উপর শুধুমাত্র একটা জুলুম হয়েছে, সেটা হলো সেই যখন চরমোনাইয়ের পীর সাহেবের যে ছোট ছেলে, এখন যিনি নায়েবে আমির সম্ভবত, তিনি যখন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে দাঁড়ালেন, তো সেখানে বোধ হয় সরকারের পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল ছিল তাকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু স্থানীয় আওয়ামী লীগ সেটা ছাড় দেয়নি। ফলে শেখ হাসিনার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি মেয়র হতে পারেননি, এবং ওই সময়টাতে মারামারি কাটাকাটি হয় এবং সেখানে তিনি আহত হন, রক্তাক্ত হন। তো এরপর থেকে তিনি শেখ হাসিনার প্রতি আর বিশ্বাস আস্থা রাখতে পারেননি, এই নিয়ে তিনি শেখ হাসিনাকে অভিশাপ দিয়েছিলেন। কিন্তু দলের সঙ্গে তার যে ট্যাগ বা বদনাম, এটা থেকে বের হওয়া তার পক্ষে এখনো সম্ভব হয়ে ওঠেনি। ফলে তিনি যদি 10 লক্ষের একটা সমাবেশ করেন, সেখানে আওয়ামী লীগের উপস্থিতি প্রভাব কোন পর্যায়ে থাকবে, এই গেল একটা অংশ। এরপরে তারা যখন করবে তখন তাবলিগের লোকই করবে, তাবলিগের লোক তো বসে থাকবে না। সেখানে তাবলিগের 2টো গ্রুপ, একটা হলো সাতপন্থী আর একটা হলো জুবায়েরপন্থী। তো মাওলানা জুবায়েরপন্থী বাংলাদেশের যে গ্রুপটি আছে, এই গ্রুপটির সঙ্গে আবার এই হেফাজতের মামুনুল হক সাহেব, আল রাজি সাহেব, সাখাওয়াত আল রাজি সাহেব, মুফতি এজাহার সাহেব, এদের একটা সংযোগ রয়েছে। তো তারা একটা সমাবেশ করবেন যেখানে 50-50, সেখানে অন্তত 50% লোক আওয়ামী লীগের থাকবে। আবার যখন সাতপন্থীরা, ভারতপন্থী যারা, দিল্লি মাকরাজের অধীন যারা, দিল্লির নিজামুদ্দিনের যে
তাবলিগের হেডকোয়ার্টার রয়েছে। আপনারা যারা দিল্লিতে গিয়েছেন ওখানে দেখবেন একটা স্টেশন আছে, নিজামুদ্দিন স্টেশন, মূল নাম মেহেরুলি। তো সেই মেহেরুলির অনুসারী যারা তাবলিগের লোক, তারা যে আবার কাউন্টার করেন, তারাও তো 10 লাখ লোক সমাবেশ করাবেন, যেখানে 100% আওয়ামী লীগপন্থী। এখন এই ঢাকা শহরে শুধুমাত্র এই প্যালেস্টাইন, মার্চ ফর গাজা, এটাকে কেন্দ্র করে আগামীতে সম্ভাব্য যদি এইভাবে সমাবেশগুলো হতে থাকে, যেই নামগুলো আমি বললাম, সেখানে আপনি আওয়ামী লীগের যে উপস্থিতি কীভাবে ঠেকাবেন? ইজ ইট পসিবল? সম্ভবই নয়। দ্বিতীয়ত, এটা কাউন্টার বিএনপি বা জামাতের পক্ষে করা সম্ভব? হেফাজতের মানে এই যে যা কিছু হচ্ছে, এটার কাউন্টার কি যাকে বলা হয় এনসিপির পক্ষে করা সম্ভব? ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব? ফলে আমি দেখতে পাচ্ছি যে স্পষ্টতই যে রাজনৈতিক চাল, কৌশল, পরিবেশ এবং পরিস্থিতিতে আওয়ামী লীগ যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে ভোল পাল্টাচ্ছে, যেভাবে বিভিন্ন পোশাক, বিভিন্ন সুরতে তারা এই শহরে, নগরে, মহানগরে আবির্ভূত হচ্ছে, এটি ঠেকানো তো যাচ্ছেই না, বরং ক্রমশ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। কাজেই আপনারা যারা বড় বড় কথা বলেন, আওয়ামী লীগ বিরোধী কথা বলেন, আমি যে কথাগুলো বললাম সেটার অ্যাগেনস্টে একটু চিন্তা করেন, যদি যুক্তি থাকে এভাবে উপস্থাপন করেন, যাতে করে আওয়ামী বিরোধী যারা রয়েছেন তারা আরও ইন্সপায়ার্ড হতে পারেন। আওয়ামী লীগ যে নতুন করে আন্দোলনে দেশের ভেতরে আন্দোলনে ফিরতে চাইছে, সে খবর আপনারা রাখেন। চারদিকে আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে এবং দিন দিন মিছিলের যে আয়তন, সে আয়তন বাড়তে শুরু করেছে। কিন্তু এই আয়তন বাড়লেও আওয়ামী লীগের তরফ থেকে একটা চেষ্টা করা হচ্ছে যে দেশের ভেতরে একজনকে ক্যাপ্টেন, লড়াইয়ের যুদ্ধের যে প্রথমে যে একটা মুখ দেশের ভেতরে, সেই মুখ তৈরি করার একটা চিন্তা ভাবনা দেশের মধ্যে চলছে। এই চিন্তা ভাবনা, এটা বিবিসি এই প্রসঙ্গে বিবিসি নিউজ বাংলা তারা একটি একটি সংবাদ এর মধ্যে প্রকাশ করেছেন। আর হেডিং দিয়েছেন, দেশের ভেতরে নেতৃত্বের খোঁজে আওয়ামী লীগ। এই খবরটি বেরিয়েছে 24শে এপ্রিল, গত পরশু বেরিয়েছে। আগে আমি খবরটি পড়ি, একটু পড়বার পরে তারপরে আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। খবরটি পড়ছি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঢাকায় তাদের দলের নেতৃত্ব নেওয়ার জন্য লোক খুঁজছে। দলটি এখন দেশের ভেতরে রাজনীতিতে সক্রিয় অবস্থান তৈরির বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে জানাচ্ছেন এর নেতারা। কিন্তু বিপর্যস্ত দলটি এখন আকস্মিক ঝটিকা মিছিল এবং সামাজিক মাধ্যমের ওপর ভর করে এগোচ্ছে। এর বাইরে বড় কোনো কর্মসূচি নিয়ে রাজনীতির মাঠে টিকে থাকার মতো তাদের সাংগঠনিক অবস্থা এখনো হয়নি। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের অভিযোগ ও ফ্যাসিবাদের তকমা এড়িয়ে দেশের রাজনীতিতে আওয়ামী লীগের সহসাই ফেরত আসা সম্ভব কিনা এই প্রশ্নও রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ প্রায় 76 বছর বয়সে আগের যে কোনো সময়ের তুলনায় এবার বেশি সংকটে পড়েছে। গত বছরের 5ই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দীর্ঘ শাসনের পতনে শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য বা দলটির নেতৃত্বের একটা বড় অংশ দেশ ছেড়ে ভারত সহ বিভিন্ন দেশে আশ্রয় নেন। আর দেশের ভেতর নেতৃত্ব শূন্য হয়ে পড়েন বিপর্যস্ত দলটির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের কাছে কোনো দিক নির্দেশনা ছিল না। তাদের অনেকেই বলেছেন যে সে সময় প্রথমে তাদের কাছে জীবন বাঁচানোই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তাদের অনেকে দেশের ভেতরেই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকে গ্রেপ্তার হয়েছেন। এখন দলটির সরকারের পতনের 8 মাস পরে পার হলেও দেশে থাকা তাদের কোনো নেতা হাল ধরতে বা ঘুরে দাঁড়াতে পারেননি। ভারত এবং পশ্চিমের বিভিন্ন দেশে অবস্থান করছেন আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা বিবিসি বাংলাকে বলেছেন, তাদের শীর্ষ নেতা শেখ হাসিনা সহ তারা এখন মনে করছেন দেশের ভেতরে দলের মুখপাত্র বা নেতা প্রয়োজন, যিনি আত্মগোপনে না থেকে প্রকাশ্যে এসে বিপর্যস্ত নেতাকর্মীদের সংগঠিত করবেন। তাদের এমন চিন্তায় সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর নাম রয়েছে। কিন্তু গ্রেপ্তার মামলার ভয়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে তাদের কেউ এখনো সাহস করে এগিয়ে আসেননি। সেভাবে বিতর্কিত নন, দলটির এমন অন্য কোনো নেতা এগিয়ে আসবেন সে ধরনেরও ইঙ্গিত নেই। যুক্তরাষ্ট্র সহ ইউরোপে রয়েছেন এমন একাধিক নেতার বক্তব্য হচ্ছে,
তাদের দল ঢাকায় মুখপাত্র বা কোনো পদ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নেতার নাম ঘোষণা করতে চাইছে না, কারণ কারো নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলেই তাকে মামলা গ্রেপ্তারের মুখে পড়তে হতে পারে। এটি তাদের বিবেচনায় নিতে হচ্ছে। আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার বাড়ানো হয়েছে। সেজন্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাদের দলের সভাপতি শেখ হাসিনাও সম্প্রতি বলেছেন, দেশের ভেতরে যারা সাহস নিয়ে এগিয়ে এসে দলটি সংগঠিত করার কাজে নেতৃত্ব দেবেন তারাই নেতা, তবে কেউ এখনো সেই সাহস দেখাননি। এই হচ্ছে বিবিসির খবর। তার মানে বোঝা যাচ্ছে যেমন দলের ভেতরে একটা চিন্তা ভাবনা চলছে যে আওয়ামী লীগের দলীয় একটি মুখ, যে মুখ হবে আওয়ামী লীগের বাংলাদেশে, তিনি নেতৃত্বের প্রথম মুখ হবেন, প্রধান মুখ হবেন, এরকম মুখের কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই চিন্তাটা যদি বাস্তবায়িত হয়, অর্থাৎ কাউকে যদি সত্যিই দায়িত্ব দেয়া হয়, তাহলে কিন্তু এখন কথাটা হচ্ছে যে বিবিসি কোন জায়গার, ওরা বলছেন যে বিদেশের নেতাদের সাথে অনেক জায়গাতে ওরা কথাবার্তা বলেছেন, কিন্তু এই নেতারা কোন জায়গায় কারোর কোনো পরিচয় দেননি। এবং এর মধ্যে বাংলাদেশের যে নেতারা, বহু নেতা ভারতে আছেন এবং কলকাতায় আছেন, এটা আপনারা জানেন, দিল্লিতেও আছেন, কিন্তু বেশিরভাগ নেতাই আছেন কলকাতায়। কলকাতায় যারা নেতারা আছেন, আমার সাথে যারা, তাদের মধ্যে অনেকেই বাংলাদেশে শেখ হাসিনা সরকারের মন্ত্রীও ছিলেন এবং প্রায় সবাই এখনো এমপি। তাদেরকে আমি যোগাযোগ করলাম, কারণ নামগুলো আমি বলতে চাইছি না, কিন্তু তাদের কাছে একটা নতুন খবর পেলাম, যে খবরটা বিবিসি বাংলা কেন কোন জায়গা থেকে কেউ দিতে পারেননি এখনো। খবরটা হলো, বাংলাদেশের বেশ কিছু নেতা মন্ত্রী যারা কলকাতায় আছেন, তারা গত পরশু রাতেই তাদের অনেকে চলে গেছেন। বিবিসি বাংলার খবর তাদেরও নজরে এসছে, তারাও সেখান থেকে চলে গেছেন, তারা দিল্লি চলে গেছেন। এবং সব থেকে একটা কথা বলতে চাইছি যে দিল্লিতে তারা গেছেন, তাদের বেশিরভাগই কিন্তু গেছেন ট্রেনে, এবং ট্রেনে তারা এসি, মানে যেটা ফার্স্ট ক্লাস এসি সেটা নয়, তাদের অনেকেই গেছেন এসি 3 টায়ারে, এসি 2 টায়ারে তারা অনেকে গিয়েছেন এবং দিল্লিতে তারা রয়েছেন। দিল্লিতে তাদের যাওয়ার কারণটা কি? দিল্লিতে তাদের যাওয়ার কারণটা হচ্ছে যে তারা চেষ্টা করছেন দিল্লিতে গিয়ে শেখ হাসিনা তার সঙ্গে যোগাযোগ করে একটা জায়গায় একটা মিটিংয়ে বসবার জন্য, একটা বৈঠকে বসবার জন্য। এখনো অব্দি, আজ সকালে কিছুক্ষণ আগেও তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তাদের মধ্যে তারা বললেন, যে খবরটা আমাকে দিলেন, সেটা হচ্ছে তারা যোগাযোগ করেছেন শেখ হাসিনার সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু তাদেরকে সেইভাবে এখনো শেখ হাসিনার সঙ্গে কোনো বৈঠকের বসার কোনো সুযোগ তৈরি হয়নি। কারণটা খুব সহজেই অনুমেয়। শেখ হাসিনাকে এমন মানে সতর্ক প্রহরার মধ্যে রাখা হয়েছে, বিশেষ করে বর্তমানে পহেলগাঁওতে যা হলো এবং তার পরিপ্রেক্ষিতে তার সিকিউরিটি আরো ভীষণভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে, ভীষণভাবে। মানে সেই যাকে বলে না, একটু সেটা গলে গিয়ে একটা ছুঁচ পর্যন্ত বলতে পারবে না, এমনভাবে তার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে তারা এখনো চেষ্টা করছেন, যারা অন্তত আমার কাছে নাম আছে অন্তত 7 জন নেতা কলকাতা থেকে চলে গেছেন দিল্লিতে, এবং তাদের মধ্যে যুব মহিলা লীগ, যুবলীগ এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী, এরা সবাই এমপি, সবাই অনেকেই মন্ত্রীও ছিলেন, তারা সব গিয়েছেন দিল্লিতে। তারা এখন অপেক্ষা করছেন যে আপার সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে দেখা হলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। কারণ তারাও বুঝেছেন যে এইভাবে বসে থাকলে, কারণ দেশের ভেতরে মানুষ, সাধারণ মানুষ, তারা কিন্তু ভয়টাকে কাটিয়ে উঠছে। ভয়টাকে কাটিয়ে না উঠলে তারা যেভাবে মিছিল করছেন আজকের এই পরিস্থিতিতে, তারা খুব ভালোভাবেই জানেন যে তারা রাস্তায়, তারা যখন পরিচিত হয়ে সরাসরি মিছিলে যোগ দেবেন, প্রকাশ্য রাজপথে আন্দোলনে নামবেন, তখন বাংলাদেশের এই ইউনূস সরকার তাদেরকে সহজে ছাড় দেবে না, তাদেরকে গ্রেপ্তার করবে এবং গ্রেপ্তার করছে। এখনো যেখানে যারা এক সময়ে যারা বলেছিল যে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই, মিডিয়ার স্বাধীনতা নেই শেখ হাসিনার সময়ে, এই নিয়ে যারা বড় বড় কথা বলতেন যারা এক সময়, তারা এখন কেউ ভুলেও বলছেন না যে শতাধিক সাংবাদিক তাদেরকে গ্রেপ্তার করে দিনের পর দিন জেলের মধ্যে রেখে দেওয়া হয়েছে। বিচার বলে কিছু নেই, এটা আজকে তারা জানেন। সুতরাং এই অবস্থা সত্ত্বেও মানুষ যে হাজারে হাজারে রাস্তায় নামছেন, তারা যে প্রতিবাদ করতে বসছেন, প্রতিবাদ করতে নামছেন, সেটা কিন্তু সত্যি, এবং সেটা পরিষ্কার। তার জন্য এটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে মানুষ ভয়কে কাটিয়ে উঠছে।
এখন মানুষ ভয়কে কাটিয়ে উঠছে। এই সময়ে নেতৃত্ব যারা অন্তত কলকাতায় ভারতে যারা আছেন তারা নেতৃত্বের কাছে জানতে চাইছেন যে আমরা কি করব। যদি প্রয়োজন হয় যে তাদেরকে যদি নেত্রী নির্দেশ দেন আপনারা চলে যান দেশে, দেখি ওরা কত মানুষকে গ্রেপ্তার করতে পারে, কত নেতাকে গ্রেপ্তার করতে পারে, বিচার করুক না, দেখা যাক বিচার কি হবে। বিচার কিন্তু সেই জন্যেই তারাও অস্থির হয়ে পড়েছেন। যারা নেতৃত্ব যারা কলকাতায় আছেন তারা বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবেন এবং দাঁড়াবার জন্য তারা তাদের নিজেদের জীবনের ঝুঁকিও পর্যন্ত নিয়ে যাওয়ার কথাও আমাকে বলেছেন, আমার সঙ্গে সেই কথাও হয়েছে। কিন্তু এই সমস্ত ব্যাপারটা তাদের শেখ হাসিনার মতামত নিয়ে তারপরেই তারা যাবেন। তার জন্যে শুধু ফোনের অপেক্ষায় না থেকে কিংবা ফোন করে কিছু জিজ্ঞাসা না করে তারা দিল্লিতে চলে গেছেন যদি নেত্রীর নির্দেশ নেত্রীর মুখ থেকে পান তার জন্য। ইতিমধ্যে যে সংবাদটি বিবিসি বাংলায় প্রকাশিত হয়েছে এবং যেটা কয়েকদিন আগে শেখ হাসিনা যে কথাটি বলেছেন সেটা হচ্ছে যারা ভয়কে জয় করে রাস্তায় নামবে, যারা সাহস নিয়ে এগিয়ে আসবে দলকে সংগঠিত করার কাজে, তারাই হবেন নেতা। এটা একটা অত্যন্ত ভালো ডিসিশন। ওপর থেকে নেতাকে চাপিয়ে না দিয়ে সেটা হচ্ছে সংগঠনের লড়াইয়ের মধ্যে থেকে উঠে আসুক নেতা, এই বার্তা দিয়েছেন শেখ হাসিনা। এই কথাটা বলেছেন। যে নেতারা দিল্লিতে গেছেন শেখ হাসিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা চাইছেন, তারা অস্থির হয়ে উঠেছেন, তাদের এখানে দেশকে ফেলে রেখে এখানে যে তারা পালিয়ে আসতে বাধ্য, চলে আসতে বাধ্য হয়েছেন, এই অবস্থায় তারা কিন্তু খুব ভালোভাবে তাদের দিন কাটছে না। তাদের দারিদ্র, তাদের টাকা পয়সার অভাব ইত্যাদি সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম, মানসিকভাবে কিন্তু, কারণ তারাও তো অনেকে লড়াইয়ের মানুষ, সুতরাং তারাও কিন্তু এই জায়গাটায় তাদের বেশি দিন লাগছে না। ইতিমধ্যে আবার বাংলাদেশে একটা নতুন ষড়যন্ত্র তৈরি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেটা হচ্ছে আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ বলে সংগঠন তৈরি হোক, রিফাইন্ড আওয়ামী লীগ। তো রিফাইন্ড আওয়ামী লীগ বিষয়ে এই যেটা কথা বলা হচ্ছে, এই কথাটা বিবিসি লিখছে, অন্তর্বর্তী সরকার বা তাদের ঘনিষ্ঠ কোনো পক্ষ থেকে যখন কারো নাম বলা হচ্ছে বা দলটির রাজনীতি নিয়ে কোনো বক্তব্য মাঠে ছাড়া হচ্ছে তখন সেটাকে আওয়ামী লীগ ভিন্নভাবে দেখছে। কিভাবে দেখছে? দেখছে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য এই রিফাইন্ড আওয়ামী লীগ, দুর্নীতিবাজ নেতাদের বাদ দিয়ে একেবারে স্বচ্ছ নেতৃত্বকে নিয়ে আসা, এইসব কথা বলছেন। আর এই প্রসঙ্গে আবার বিবিসি বাংলা সেখানে বলছে শেখ হাসিনার বিকল্প তৈরি করে আওয়ামী লীগকে বাঁচানোর চেষ্টার ব্যাপারে বিবিসি বাংলা রিপোর্ট করেছে। কিন্তু মোদ্দা কথা হলো সেই বিষয়ে বিবিসি বাংলা বলছে যে বাস্তবতা বিবেচনা নিয়ে দেশের ভেতরে দলকে সংগঠিত করার নেতৃত্ব তৈরির তাগিদ অনুভব করছে আওয়ামী লীগ, কিন্তু তা শীর্ষ নেতৃত্বের বিকল্প নয়। অর্থাৎ যদি কেউ ভেবে থাকেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে এসে আওয়ামী লীগ এগিয়ে যাবে, সে কথাটা তারা মূর্খের স্বর্গে আছেন, তারা ভুল ভাবছেন। এটা কখনোই হতে পারে না। আওয়ামী লীগ শেখ হাসিনার বিকল্প কারোর নাম ভাবতে রাজি নয়। এই যে ব্যাপারটা চলছে এইগুলো নিয়ে। তো এখন প্রশ্নটা হচ্ছে যারা এখানে, কিন্তু আন্দোলন চলবে, কে নেতা কোন জায়গায় রিফাইন্ড ইত্যাদি বিষয় ছেড়ে দিয়ে দিন। আন্দোলন চলবে, আন্দোলন উঠে আসবে গ্রামে শহরে বাংলাদেশে বসে যারা সাহস করে এগিয়ে আসবেন, মিছিল নেবেন, রাস্তায় নেতৃত্ব দেবেন, তারাই হবেন নেতা আগামী দিনে। এবং এটা একটা অত্যন্ত ভালো ডিসিশন যে লড়াইয়ের মধ্যে দিয়ে নিজেদেরকে প্রমাণ করুন নেতা হিসেবে। দল আপনাকে দেখবে, দল আপনার পাশে থাকবে, দল আগামী দিনে আপনাদেরকে নেতৃত্বে পৌঁছে দেবে। আজ সকালে এই বিষয়ে আমার সাথে কথা হলো, দিল্লিতে গেছেন যে কলকাতার বেশ কিছু যে নেতা যারা দিল্লিতে গেছেন, নেতা মন্ত্রী, একাধীন মন্ত্রী, এমপি, তাদের কাছ থেকে খবর পেলাম শেখ হাসিনা তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে বাংলাদেশে লোকাল স্তরে নেতৃত্ব দিয়ে যারা সাহস করে রাস্তায় নেমে আওয়ামী লীগের নামে জয়ধ্বনি দেবে, আওয়ামী লীগের হয়ে কাজ করবে, তারাই হচ্ছেন নেতা। আগামী দিনে তাদেরকে নেতৃত্বের সেই জায়গাতে তাদেরকেই রাখা হবে। এবার আমি আর একটা কথা বলি, যে অনেকেই বলেছেন যে ক্ষমা অনুশোচনার প্রশ্নে যদি বলছি যে আওয়ামী লীগ তারা একসময় ফ্যাসিজম করেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা অনেক দুর্নীতি করেছে, অনেক অত্যাচার করেছে, সেই জন্য তারা ক্ষমা চাইবে কিনা, সেখানে পরিষ্কার কথা হচ্ছে আমার এখানকার যে নেতাদের, আমি এক একটা করে বিষয় নিয়ে এদের সাথে আলোচনা করেছি, যে তারা যে আলোচনাটা করেছি সেখানে তাদের পরিষ্কার মত হচ্ছে যে আপার সঙ্গে এর আগেও, আপা মানে শেখ হাসিনার সঙ্গে এর আগেও যখন তাদের কথা হয়েছে এবং সেই কথাতে সমস্ত নেতৃত্ব তারা যারা এখানে আছেন তারা বলে দিয়েছেন আমাদের বিরুদ্ধে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, দুর্নীতির হোক কিংবা যে কোনো ব্যাপারে হোক, তার বিচার হবে, কিন্তু সেই বিচার হবে স্বচ্ছ বিচার। এই ইউনূস সরকার তাদের যে দালালদেরকে বসিয়ে রেখে দিয়েছে, ইন্টারন্যাশনাল যে ক্রাইম ট্রাইব্যুনাল ইত্যাদিতে যে দালালদের বসিয়ে রেখেছে, সেই দালালদের বিচার নয়,
তারা সবাই বিচারের মুখোমুখি হতে রাজি আছেন, কিন্তু সেই বিচার হবে স্বচ্ছ বিচার, সত্যিকারের ন্যায় নীতির বিচার। তারা সেই বিচারের মুখোমুখি ভবিষ্যতে নিশ্চয়ই হবেন, কিন্তু এখন এই ব্যাপারে কোনো রকম ক্ষমা চাওয়া কিংবা অনুশোচনা প্রকাশ করার কোনো ব্যাপার নেই। কারণ সেটা করলে পরিষ্কারভাবে এটা বোঝা যাবে যে হ্যাঁ, এরা অন্যায় করেছে তাই ক্ষমা চাইছে। অন্যায় করেছে এই কথাটা কে বলছে? বলছে এই সরকার। যে সরকার শেখ হাসিনার 15 বছরের এককালীন এই যে একটানা যে শাসন, সেই শাসনে যত না হয়েছিল দুর্নীতি, অন্যায়, অত্যাচার, তার অনেক বহুগুণ বেশি অন্যায়, অত্যাচার, দুর্নীতি হয়েছে এই 8 মাসের শাসনে। এদের কাছে ক্ষমা চাইবে? এদের কাছে ক্ষমা চাইবে? তাহলে এরাই ক্ষমা চাক আগে, আওয়ামী লীগ তারপরে সেই কথা ভাববে তারা ক্ষমা চাইবে কিনা। আবার এইখানটায় আর একটা খবর আসছে, যেটা এইখানটায় বলি, আগামী দিনে আওয়ামী লীগের যে দেশের মধ্যে তাদের যে বিদ্রোহ বলুন, তাদের যে আন্দোলন বলুন, সেই আন্দোলন আগামী দিনে ভীষণ খুবই জোরালোভাবে করবার একটা পরিকল্পনা কিন্তু চলেছে। এই প্রসঙ্গে খবর পাচ্ছি যে মে এবং জুন মাস, এই 2 মাসে রাজপথ দখলের টার্গেট করেছে আওয়ামী লীগ। এই খবর বাংলাদেশেরও বিভিন্ন পত্র পত্রিকায় বেরোচ্ছে। একটি পত্রিকা এই খবর সম্পর্কে বলেছে, গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রাজপথে নামার ছক তৈরি করেছে। আগামী মে ও জুনকে টার্গেট করে রাজপথ দখলের পরিকল্পনা দলটির নেতাকর্মীদের। আর নির্দেশনা অনুযায়ী সারা দেশে ঝটিকা মিছিল বের করছেন তারা। আগামী দিনে এই মিছিল আরো বহুগুণ বাড়বে। তবে দেশকে অস্থিতিশীল করার এই ঝটিকা মিছিল রুখতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অর্থাৎ তারা এই যারা বিদ্রোহ, বিপ্লব, রাস্তায় নামবেন আওয়ামী লীগের যে কর্মীরা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি ওখানকার সুরক্ষা বাহিনী তারা তৈরি হচ্ছে। এই এই খবরটা দিয়েছেন। কিন্তু আমার কাছে যে খবর আছে, মে জুন মাসে এই 2 মাস করে আন্দোলন করে রাস্তায় নেমে তাদের পাওনা হয়ে গেল এবং তারা আন্দোলনকে বন্ধ করে আবার বসে গেলেন, এটা নয়। খবর যেটা ওখানে বেরোচ্ছে সেখান থেকে মনে হচ্ছে যেন মে ও জুন এই 2 মাস তারা আন্দোলন করবেন, তারপরে তারা বসে যাবেন, অথবা তাদের প্রাপ্তি হয়ে যাবে। আন্দোলন যে জন্য করছিলেন এই সরকার চলে যাবে, তা তো নয় বিষয়টা। এই সরকার না যেতেও পারে এবং না যাওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং এই পরিস্থিতিতে আন্দোলন শুরু হয়ে গেছে, ঝটিকা মিছিল আন্দোলনের প্রাথমিক পর্যায়ে, যেটা হঠাৎ করে তৈরি করা হয়েছে। ঝটিকা মিছিল, হঠাৎ করে কিছু মানুষ একসাথে নিয়ে রাস্তায় নেমে আওয়ামী লীগের জয়ধ্বনি দিচ্ছেন, এটা তো ঝটিকা মিছিল। এই ঝটিকা মিছিলের আয়তন যত বাড়বে, তারপরে ঝটিকা মিছিলের বাইরেও তখন একটা আগের থেকে রীতিমতো পরিকল্পিতভাবে মিছিল করা হবে এবং সেই মিছিলের চেহারা দিন দিন বাড়বে। আমাদের এখানে বাংলাদেশে যে সুরক্ষা বাহিনী, তারা যদি ভেবে থাকেন যে সেই মিছিলকে দমন করবে, কারণ এখানে, তাহলে সেটা তারা ভুল ভাবছেন। পরিষ্কার নির্দেশ গেছে, দেশের কত মানুষকে ওরা জেলখানায় রাখতে পারে সেটা দেখা যাক। জেল ভরো আন্দোলন চলবে এরপর। সেটা জেল থেকে পালাবার জন্য মুখ লুকিয়ে থাকার আন্দোলন নয়, জেল ভরো আন্দোলন। এবং এই আন্দোলন আগামী দিনে এটা ব্যাপক আকার ধারণ করবে। বাংলাদেশে এখন রাস্তায় নেমে আন্দোলন করার, আজকের এই পরিস্থিতিতে বিএনপি আন্দোলন করছে না, জামাত আন্দোলন করছে না, কেউ কোনো আন্দোলন করছে না। যারা করছে তারা কিছু ইসলামী শক্তি, তাদের ইসলামী চিন্তা ভাবনা নিয়ে সেই এজেন্ডাগুলো ঠিক করার জন্য তারা রাস্তায় নামছে। কিন্তু কোনো রাজনৈতিক দল সেভাবে রাস্তায় নামছে না। আজকে বাংলাদেশ থেকে যাদের উপরে সব থেকে বেশি অত্যাচার, সেই আওয়ামী লীগ কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে এবং আগামী দিনে যত দিন যাবে তত এই আন্দোলনের চেহারা আরো প্রবল হবে, আন্দোলন আরো বড় আকারে হবে। এবং সেই বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন শেখ হাসিনা তার বিভিন্ন বক্তব্যে, তার যে সমস্ত জারি করেছেন বিভিন্ন বক্তব্য, সেখান থেকে তিনি এগুলো বলে দিয়েছেন। আর সেই সঙ্গে এটা বলে দিয়ে দিচ্ছি, আগামী দিনে বাংলাদেশে একদম খুব বড়, একদম উপরের স্তরের নেতাদের, তাদের নানা রকম সমস্যা থাকতে পারে দেশে ফেরার ব্যাপারে, তাদের উপরে নিশ্চিতভাবেই রাষ্ট্রশক্তি ভয়ঙ্করভাবে ঝাঁপিয়ে পড়বে ইউনূসের সরকারের। কিন্তু তাহলেও তারা ভাবছেন, তারা দেশে ফেরার কথা। শেখ হাসিনার কাছে গেছেন তারা, শেখ হাসিনার মতামত নিয়ে, তার পারমিশন নিয়ে। তিনি যদি বলেন ঝাঁপ দিয়ে পড়ো আগুনের মধ্যে, এরা ঝাঁপ দেবেন। তিনি যদি বলেন যে চলে যাও দেশে, গিয়ে আন্দোলনের অংশ নাও, আন্দোলনের নেতৃত্ব দাও, তাহলে তাই যাবেন। কিন্তু এখন চিন্তা ভাবনা, যাই হোক, এখন তারা যে কতটা ঝুঁকি নিচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা, তা শুধু আমরা বুঝতে পারি তাদের আটকের পরিসংখ্যানের বিষয়টি যদি মাথায় নিয়ে আসি। সেটি হচ্ছে যে গত তিন দিনে সারা দেশ থেকে আটক হয়েছেন 4766 জন। আর গত 8 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত ডেভিল হান্ট অপারেশন নামে যে একটি
তুমুল সমালোচিত অপারেশন পরিচালিত হলো, তাতে 22 দিনে আটক হয়েছেন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 12,500 নেতাকর্মী। এটি পুলিশের তথ্য। এখন মে জুনকে টার্গেট করে তারা রাজপথ দখলে নেওয়ার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগের নেতারা। সেটি আসলে তারা কতটুকু পারবে? যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিয়ে দিয়েছেন, আপনারা জানেন যে আওয়ামী লীগের মিছিল রুখতে সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনাটি এরই মধ্যে বিভিন্ন মহল থেকে সমালোচনার শিকার হয়েছে। একেবারে বেআইনি নির্দেশ, নিঃসন্দেহে একেবারে বেআইনি নির্দেশ, এবং এটি নিয়ে আন্তর্জাতিক মহলেও আমার মনে হয় খুব শীঘ্রই প্রশ্ন উঠবে। এই ধরনের কোনো নির্দেশনা তিনি দিতে পারেন না কোনোভাবে। এখন ধানমন্ডি 32 টেলিগ্রাম গ্রুপ নামে একটি গ্রুপে জুম মিটিংয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তিনি দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং থানা পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? শুরুতে তিনি বলছেন যে আপাতত ফান্ডের সমস্যা, বিদেশ থেকে কেউ টাকা পাঠাতে পারছে না, তাই প্রতিটি জেলায় ঝটিকা মিছিল দিয়ে শুরু করতে হবে। কি হাস্যকর একটি কথা, আমি সেই বিষয়ে পরে আসছি। এই মিছিলে থাকবে স্থানীয় ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া নির্দেশ রয়েছে রিক্সা, বাসের হেল্পার, অটো চালক সেজে ছদ্মবেশে মিছিলে অংশগ্রহণ করতে হবে। এগুলো তারা পারবে। আমি মনে করি তাদের যে বিরোধী দলের রাজনৈতিক তাদের যে অ্যাক্টিভিটিস আগে আমরা রেখেছি, সেদিক থেকে আমি বলতে পারি এগুলো তাদের অভিজ্ঞতা রয়েছে। এবং নির্দেশনায় বলা হচ্ছে যে নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা যারা বিদেশে আছেন তাদের বাংলাদেশে পাঠানো হবে। আরও একটি কি ভয়ঙ্কর হাস্যকর কথা, এটি নিয়ে একটু কথা বলবো। যদি 1000 নেতাকর্মী আসেন, প্রস্তুত থাকতে হবে যে 200 জন আটক হবেন মিছিল থেকে, 800 জন রিজার্ভ থাকতে হবে। খুব ভালো তাদের পরিকল্পনা, এটি বলতে হবে যে গোছানো পরিকল্পনা। 63 জেলায় অন্তত 15 লাখ লোককে জমায়েতের পরিকল্পনা করেছে দলটি। বিষয় হচ্ছে, দুটি পয়েন্টে কথা না বললেই একেবারে আমার নিজের কাছেই খারাপ লাগবে। একটা হচ্ছে কোন দুঃসাহসে এবং কোন নির্লজ্জতায় নেতাকর্মীদের প্রতি, আমি অন্য কোনো উদ্দেশ্যে বলছি না, এই কথা বলেন যে বিদেশ থেকে ফান্ড আসছে না মানে বিদেশে যে নেতারা রয়েছেন তারা ফান্ড দিচ্ছেন না। হাজার হাজার কোটি টাকা লোপাট করে, রাষ্ট্রীয় সম্পদ দখল করে যে নেতারা পালিয়েছে আওয়ামী লীগের, তারা দলের জন্য করবে না, ফান্ড দিবে না, এটি হতে পারে? কিন্তু হচ্ছে। এর আগেও আমি বলেছি, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে, দুর্নীতি করে, আওয়ামী লীগকে সমালোচিত করে, জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পর তারা এখন পার্টিতে যান। আর নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন। আর একটা কি নির্দেশনা দিয়েছেন, মানে তিনি জানিয়েছেন যে পরিকল্পনা রয়েছে বিদেশের নিম্ন স্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে আনা হবে এই ধরনের আন্দোলনের জন্য। কেন? যারা দুধের শর্টটুকু খেয়েছেন, একটু আগে যাদের কথা বলছিলাম, চোর, ছাচ্চোর, বদমাইশ, ডাকাত, দুর্নীতিবাদ যারা পালিয়ে গেছে, তাদের কাউকে আনতে পারেন না আপনারা দেশে? তাদের নেতৃত্বে সবকিছু পরিচালিত হোক, বুদ্ধি পরামর্শ দিক, সেটা পারবেন না। ঘুরে ফিরে সেই তৃণমূলের নেতাকর্মীদেরকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলার জন্য পরিকল্পনা করা হয়, বিদেশ থেকে তাদের নিয়ে আসা হবে। কি অদ্ভুত! তবে আর যে পরিকল্পনা, সেগুলো নিশ্চয়ই ভালো, অবশ্যই। এদিকে সরকার যেমন যুদ্ধংদেহী একটি পরিকল্পনা নিয়ে আছে, মানে প্রকাশ্যেই বলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে নামবে সেখানেই তাদের আটক করা হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক সরকারের কিংস পার্টি, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টির, মানে এই যে দলের বিপ্লবীরা, তারা তো নিজেদেরকে বিপ্লবী মনে করে। এই বিপ্লবীরা আবার আওয়ামী লীগকে ঠেকানোর জন্য রাজপথে সোচ্চার হয়েছে এবং হচ্ছেন। কোন এখতিয়ারে? আমরা বারবার বলছি আওয়ামী লীগের যেসব অপকর্মকারী, যারা ঘুষ, দুর্নীতি, লোপাট সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, তাদের বিচার করা হোক। এই যে পুলিশের সহায়তায় ছাত্রলীগ, আওয়ামী লীগ 15.5 বছর বিরোধী দলের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে, সেই একই অবস্থা এখন সেই পুলিশ আবার আগের চেহারায়। আর এই যে এনসিপি এখন ছাত্রলীগের ভূমিকায়, লাভটা কি হচ্ছে? বারবার একই প্রশ্ন করছি আমরা। এবং প্রত্যেকেই ক্ষমতালোভী, প্রত্যেকেই এই রাষ্ট্রের কথা, সাধারণ মানুষের কথা কেউ ভাবছেন না। দিন বদলের স্বপ্ন দেখাচ্ছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। স্বাধীনতা একটাই, আরো অনেকে বলছেন, আমিও সেই একই সুরে কথা বলাতে চাই, স্বাধীনতা একটাই। কিন্তু নতুন বাংলাদেশ গড়ার কথা বলে ভণ্ডামির কোনো প্রয়োজন নেই। বলেন, আপনারাও সিলেক্ট একটা রাজনৈতিক দল, আপনারাও অপরাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এগুলোর মুখোমুখি দাঁড়াবেন, আওয়ামী লীগের মুখোমুখি দাঁড়াবেন, বলুন না, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এগুলো করে কোনো লাভ হবে না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটিও করা হয়, আওয়ামী লীগ এইভাবেই রাজপথে নামবে। এবং আমি বরাবরই বলে আসছি, নিষিদ্ধ করে কোনো লাভ হবে না। এবং আওয়ামী লীগ
আবারও তার অবস্থান সুসংগঠিত করবে, সময় লাগবে। যেমন বিএনপি মার গুতা খেয়ে তারপরেও তো রাজপথে ছিল, হয়তো তুমুল কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি, আবারও সেই সরকারি হামলা, পুলিশি হামলা, সরকারি দলের ক্যাডারদের হামলা ছিল তো বিএনপি তুলনা হয়তো আওয়ামী লীগ আরো প্রাচীন দল, সবই বুর্জুয়া শক্তি, এদেরকে নিঃশেষ করা যাবে না। পুলিশ বলছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, তাই তারা মিছিল করলেই গ্রেপ্তার করা হবে। আর আওয়ামী লীগের বিষয় বলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অ্যাক্ট অনুযায়ী কেউ সমাবেশ করতে চাইলে পূর্বানুমতি নিতে হবে, অনুমতি না নিলে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। সমাবেশ করতে গেলে অনুমতি নিতে হবে, ঠিক আছে, মিছিল করার জন্য কি অনুমতি লাগে? অনেক কিছু দেখেছি তো আমরা এই পর্যন্ত। লাভটা কি হয়েছে? কিছুই না। মাঝখান থেকে সাধারণ মানুষ ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকে, সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়। এই দেশের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি এতটুকু পরিবর্তন হচ্ছে না, ক্রমশ এই অপসংস্কৃতি নিম্নগামিতার দিকে যাচ্ছে। আমাদের মুক্তি নেই। এই যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে যা কিছু করা হচ্ছে, তা আরো বড় ফ্যাসিস্টের পরিচয় তুলে ধরা হচ্ছে মানুষের সামনে। আওয়ামী লীগ চুরি চামারি করেনি, সে হয়তো আমরা কেউ কিছু বলছি না। আওয়ামী লীগ অপরাধ করেনি, অন্য সব ভয়ঙ্কর অপরাধ করেনি, কেউ বলছি না, কারণ বলার ন্যূনতম নৈতিক সাহস নেই, করেছে। কিন্তু তার বিচারটি এভাবে নয়।